স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, সাথে আছে আমি শামীম সাহেব। ঢাকা শেষ হলো 3 দিন ব্যাপী প্রদর্শনী শোকেস মালয়েশিয়া। মালয়েশিয়ার বাজারে রপ্তানিযোগ্য সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ। 3 দিনের মালয়েশিয়া শোকেজের উদ্বোধনী অনুষ্ঠানে একথাই বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ আমরা আলোচনা করব শোকেস মালয়েশিয়া। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসাইন এবং ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। জনাব নুরুল ইসলাম এবং জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে শোকেস মালয়েশিয়া 3 দিন ব্যাপী শেষ হলো, এই শোটার আসলে উদ্দেশ্য কী ছিল? যেখানে আমাদের বাণিজ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে তারা মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশ চায়, শুল্কমুক্ত সুবিধা চায়। সেই যে চাওয়াটা এই ধরনের মেলার মাধ্যমে কি সেটা আসলে বাস্তবায়ন কি সম্ভব কিনা, বা কোন দিকে আসলে আমরা চাচ্ছি সেটা সম্ভব কিনা? ওই চাওয়াটা তো অবশ্যই আমাদের এটা চাইতে হবে, কারণ আমরা যে কোনো জায়গায় আমাদের রপ্তানিকে বাড়ানোর জন্য আমরা শুল্কমুক্ত সুবিধা চাই। রাইট। এবং এটা যুক্তিযুক্ত যে আমাদের এটা সুবিধাটা প্রয়োজন। হ্যাঁ। আমাদের এই বাণিজ্য মেলাটা আসলে শোকেস মালয়েশিয়া ছিল, এটাতে মালয়েশিয়া পণ্য এবং মালয়েশিয়া সেবার রাইট, এটার প্রদর্শনীটাই ছিল মোটামুটি। আরেকটা ছিল এখানে প্রচুর আপনার বিজনেস ডেলিগেট ছিল, তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা খবর নেওয়ার জন্য এসেছিল এবং সেটা তারা দেখতে এসছে। আমাদের বেসিক্যালি উদ্দেশ্য সেটা হলো যে আমরা প্রমোট করি বিএমসি, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রমোটিং ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে বোথ দি কান্ট্রিজের ট্রেড অ্যান্ড কমার্সে আমরা আরও সম্পৃক্ততা চাই, আরও উন্নতি চাই। এবং আমরা আমাদের মূল একটা উদ্দেশ্য হলো যে ইনভেস্টমেন্টটাকে আমরা বাড়াতে চাই বাংলাদেশে, যে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট যেন বাংলাদেশে বেশি আসে। সেই ক্ষেত্রগুলো তুলে ধরার জন্য আমরা এই শোকেজের সময় আমরা 3টি সেমিনার করেছি: ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন বাংলাদেশ, অ্যান্ড দি ট্যুরিজম অপরচুনিটিজ ইন বাংলাদেশ, এবং হেলথ কেয়ার সিস্টেম ইন বাংলাদেশ। মালয়েশিয়া হেলথ কেয়ারে অনেক ভালো করেছে, ট্যুরিজম সেক্টরে তারা 3য় বৃহত্তম তাদের রপ্তানি আয় হলো যে ট্যুরিজম সেক্টর থেকে, এবং সেই সেক্টরে তারা $35 বিলিয়ন প্রতি বছরে শুধু ট্যুরিজম সেক্টর থেকে ইনকাম করে। অথচ বাংলাদেশের যতগুলো ট্যুরিজমের জন্য মানে পর্যটনের জন্য যত প্রোডাক্ট আছে, পৃথিবীর একটি দেশে এতগুলো প্রোডাক্ট কিন্তু নেই। যে কোনো ইভেন মালয়েশিয়াতে কিন্তু এতগুলো প্রোডাক্ট একসাথে নেই। আমাদের আপনি লংগেস্ট সি বিচ আছে, আমাদের এখানে ম্যানগ্রোভ আছে, আমাদের এখানে অনেক কিছু আছে, যেখানে অনেক ধর্মীয় ইয়েগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে কাজে লাগাতে পারছি না। আমরা মনে করি যে মালয়েশিয়া এই সেক্টরে, ট্যুরিজম সেক্টরে অনেক বেশি তারা পারদর্শী, এবং তারা পৃথিবীতে ইতিমধ্যেই মালয়েশিয়া ট্রুলি এশিয়া নামে সারা পৃথিবীর পর্যটকরা সেখানে যায়। শুনলে আপনি আশ্চর্য হবেন যে বাংলাদেশ থেকে 2,04,000 লোক গত বছর মালয়েশিয়াতে গিয়েছিল, বেশিরভাগই ছিল পর্যটক। আর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসছে মাত্র কয়েক হাজার, এবং সেটা পর্যটকরা ব্যবসায়ী। হ্যাঁ, সেটা কেন সেটা নিশ্চয়ই আমরা সেটা আলোচনা করবো। ধন্যবাদ জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সৈয়দ নুরুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে মন্ত্রী সেই অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন যে 330টি পণ্য যেখানে বাংলাদেশে পাঠাতে পারে মালয়েশিয়ায়, তার মধ্যে মাত্র 19টি পণ্য বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। তে আরও সব পণ্য যদি বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেতে চায়, সেক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত, বা আপনাদের চেম্বারের পক্ষ থেকে আসলে কি করছেন? ধন্যবাদ। আসলে শুল্কমুক্ত সুবিধা একটা কোন দেশ কাকে দেবে সেটা ডিপেন্ড করে সেই দেশের প্রয়োজনের উপর। মালয়েশিয়া আমাদেরকে যে পণ্যগুলোর উপর শুল্কমুক্ত সুবিধা দিয়েছে সেগুলো নিশ্চয়ই তাদের প্রয়োজন আছে বলে দিতে পারে। শুল্কমুক্ত সুবিধা দেওয়া তো এমনি এসএনওর চারটিখানি কথা না। কেন দিচ্ছে, ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার ওন ক্যালকুলেশন, এবং সেটার উপর ভিত্তি করে দিয়েছে। আর আমরা যে চাচ্ছি আরো পণ্যের শুল্কমুক্ত সুবিধা, সেটা চাওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে কেন চাচ্ছি, অর্থাৎ আমাদের সক্ষমতার জায়গাগুলো থেকে আমরা হয়তো সবগুলো কভার করতে পারি নাই। মালয়েশিয়াতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পেছনে কারিগর আমি ওনার পেছনে কাজ ছিলাম, কারণ আমি বাংলা ম্যানেজার প্রেসিডেন্ট ছিলাম। এটা আমরা কিন্তু অনেক কাজ করেছি, অর্থাৎ আমরা গভর্নমেন্টের জিটি কাজ করতে না পারলে আমরা কিন্তু প্রাইভেট সেক্টর অনেক কাজ করেছি। আমরা পারসেপশনটা ক্রিয়েট করতে পেরেছিলাম, এবং তার ফলশ্রুতিতে কিন্তু সীমিত পরিসরে হলেও মালয়েশিয়া আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরো শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। যেমন আমাদের একটা বড় সেক্টর হচ্ছে সিরামিক কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেসে নেই, এটা আমাদের নিতে হবে মালয়েশিয়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গত 2-3 বছরে যে পণ্যগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, সেই সুবিধাটা আমরা আদায় করতে পেরেছি কিনা। গভর্নমেন্ট ডান এ গুড জব, কারণ গভর্নমেন্ট নেগোসিয়েট করে আমাদের এটা শুল্কমুক্ত সুবিধার জন্য একটা স্ট্রাকচার তৈরি করেছে। সেই স্ট্রাকচারে কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে ঢুকতে পারিনি। আমি যে কথার উপর আজকের অনুষ্ঠানে জোর দেবো, আমি আগেও অনেক সময় বলেছি যে বাংলাদেশের অনেক ব্যবসায়ী জানে না বাংলাদেশ থেকে কি পণ্য মালয়েশিয়াতে শুল্কমুক্ত সুবিধার আওতায় আছে।
মন্ত্রী যতটুক জানেন ততটুক হয়তো আমি জানি না। আমাদের উচিত হবে, মিডিয়া উচিত হবে অন্তত আমাদের যে জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি, গভর্নমেন্ট কাজ করেছে, বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার কাজ করে, এখানে কিন্তু ক্রেডিট যদি বলেন সেখানে বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বারের ক্রেডিট এবং গভর্নমেন্টের ক্রেডিট। তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন আমাদের ফারুক খান সাহেব, হি ডিড এ লট অফ গুড জব ফর দ্যাট, এবং আমাদের বর্তমান কমার্স মিনিস্টার ফলো আপ করছেন। কিন্তু এই সুবিধাটা দেওয়ার পরেও আপনি যদি আমার কোনো গার্মেন্টস বন্ধুকে যদি জিজ্ঞেস করেন, ডু ইউ নো যে মালয়েশিয়া হ্যাজ ওপেন দ্য গার্মেন্টস, বাংলাদেশ গার্মেন্টস অ্যাজ এ ডিউটি ফ্রি, আমি বলবো নিশ্চিত করে বলতে পারবো মোস্ট অফ মাই ফ্রেন্ডস। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাজ কি? আমরা বিজেপিকে যদি বলি আমরা চলেন আমরা একটা কুয়ালালামপুরে গিয়ে আমরা একটা রোড শো করি, কারণ তারা নাকি আমাদেরকে শুল্ক মুক্ত সুবিধা দিয়েছে, বিজেপি কতটুকু আগাবে সেটা নিয়ে আমি ডাউট, কারণ উনিও বিজেপি মেম্বার, আমিও বিজেপি মেম্বার। আসলে যে সুযোগটুকু আমরা পেয়েছি সেই সুযোগটুকু কাজে লাগানোর জন্য আমাদের প্রাইভেট সেক্টর মেন্টালি রেডি না, কারণ আমরা অনেক বেশি ব্যস্ত আমেরিকান ইউরোপিয়ান মার্কেট নিয়ে, আমরা অনেক বেশি ব্যস্ত অন্যান্য বড় বড় মার্কেটগুলো। আমাদের বাড়ির পাশে যে একটা মার্কেট আছে, যেমন মালয়েশিয়া ইজ এ ভেরি পটেনশিয়াল মার্কেট ফর দ্য গার্মেন্টস। আপনি দেখেন মালয়েশিয়াতে কিন্তু একটা সিজন, আমরা যখন আমেরিকাতে প্রোডাক্ট এক্সপোর্ট করি আমাদের 4টা সিজনের উপর কাজ করতে হয়, শীতের জন্য, গ্রীষ্মের জন্য, অটামের জন্য। ইউরোপে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অলওয়েজ একটা সিজন, অর্থাৎ তারা অলওয়েজ ট্রপিক্যাল ওয়েদারে আপনি একটা টি শার্ট এবং একটা বেসিক প্যান্ট আপনি ওখানে সারা বছর এক্সপোর্ট করতে পারেন। বাট আনফর্চুনেটলি আমরা ওখানে যাই নাই বা যাওয়ার চেষ্টা করছি না। আমি শুধু একটা প্রোডাক্টের কথা বললাম, বাংলাদেশের সক্ষমতার সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আরএমজি সেক্টর। আপনি আরো 35টা পণ্যকে আপনি নিলেন শুল্ক মুক্ত সুবিধায়, আপনি ঘরে বসে থাকবেন, মালয়েশিয়ান উইল কাম হিয়ার, মালয়েশিয়ান আপনার কাছে কিনে মতিঝিল অফিস করে বা গুলশানে এসে অফিস করে আপনার পণ্য কিনবেন আর আপনি বাহবা করবেন, এটা হবে না। বর্তমান বিশ্বায়নের যুগে যে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে শুল্কমুক্ত সুবিধার বাইরেও আমাদেরকে কাজ করতে হবে, কম্পিটিটিভনেস করতে হবে। আমি যে কথা বলার চেষ্টা করছি এটা হচ্ছে সেলসম্যানশিপ অ্যান্ড মার্কেটিং এফিসিয়েন্সিটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাই আমি মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে সুর মিলিয়ে বলছি আমাদের শুল্কমুক্ত সুবিধার পরিধি বাড়াতে হবে। আবার এই কথাও বলবো, যদি শুল্কমুক্ত সুবিধা নিয়ে এলে হবে না, প্রাইভেট সেক্টরে সেটাকে কাজে লাগাতে হবে। লেটস টক অ্যাবাউট দ্য গার্মেন্টস। অর্থাৎ গার্মেন্টস আমাদের পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। আমাদের সক্ষমতার জায়গা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা সেখানে গার্মেন্টস এক্সপোর্ট করার জন্য যে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার সেই কাজটা আমরা করতে পারিনি। গত 2বার আমরা শোকেস বাংলাদেশ করেছি, বিজেপিকে আমি আর উনি বলতে গেলে ধরে বেঁধে আমি নিয়েছি, বাট আনফরচুনেটলি বিজেপি যেভাবে কাজ করার কথা, এটা আমি আমার সমালোচনা আমি করছি, আমি মেম্বার অফ বিজেপির অনেক পলিসি মেকিং ইস্যুতে আমি বলছি, আমি মনে করি যে আমাদের বিজেপির অনেক বড় উদ্যোগ নেওয়া উচিত ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রিগুলোতে, যেখানে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছি। নট অনলি মালয়েশিয়া যে পটেনশিয়াল কান্ট্রি, জাপান আছে, কোরিয়া আছে, চায়না আছে, ইভেন ইন্ডিয়া আছে, সেখানেও কিন্তু আমাদের গভর্নমেন্ট ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছে। মালয়েশিয়া ছাড়াও যেটা হয় যে এই মুহূর্তে বিজিএমএ তারা নতুন বাজার খোঁজবার চেষ্টা করছে এবং নিশ্চয়ই আমরা কিন্তু খুঁজতে চেষ্টা করছি, এটা মনে হয় শুধু মিডিয়াতে, কারণ আমি কিন্তু বিজেপির সমালোচনা করছি, আমি বিজেপির মেম্বার হয়ে, এটা মনে হয় যতটুক না মিডিয়াতে তার থেকে অনেক কম হচ্ছে বাস্তব ক্ষেত্রে। জনাব নুরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আপনাকে জানতে চাচ্ছি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার যে বাংলাদেশ যেটা আছে, এটা কোন কাউন্টার পার্ট চেম্বার মালয়েশিয়া আছে? না, মালয়েশিয়াতে এখনো সে কাউন্টার চ্যাপ্টার হয়নি এখনো, তবে আমরা করার চেষ্টা করতেছি। সেখানে লোকগুলো পেতে হবে। আসলে আমাদের ওখানে বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি বেশিরভাগে তারা যেই লেভেলে কাজ করে, ওরা এইসব চেম্বার করতে চায় না খুব একটা। আর 2-4 জন যারা আছে, দে আর নট সিরিয়াসলি ইন্টারেস্টেড। মালয়েশিয়ানদের পক্ষ থেকে কিছু ইন্টারেস্ট আছে এবং তারা করতে চায়। তো এইটা হলো আমাদের একটা, আমি আই ওয়ান্ট টু কাম টু দি মিস্টার নুরুল ইসলাম কথা, সেটা হলো যে আমাদের বিকেএম এর কথা বলেন। আসলে ওয়ান সিজন এবং প্রচুর $3 বিলিয়ন মার্কেট আছে, কিন্তু মালয়েশিয়াতে এখন লোক 35 মিলিয়ন তারা বলছে, প্লাস টুরিস্ট আছে 27 মিলিয়ন। আপনি যদি চিন্তা করেন টুরিস্ট যারা 27 মিলিয়ন আছে, বিদেশে সেখানে প্রায় আছে 11 মিলিয়ন। তো ইট ইজ এ বিগ মার্কেট। এবং আমাদের যদি 165 মিলিয়ন পিপলস আমরা বলি, কিন্তু বাইং ক্যাপাসিটি আমাদের কতজন আছে? আর ওখানে এই 35 মিলিয়ন, দেন বিদেশি 11 মিলিয়ন, অ্যান্ড এগেইন টুরিস্ট 27 মিলিয়ন, সকলের বাইং ক্যাপাসিটি ইজ দেয়ার। তো এভরিবডি ইজ বাইং এ টি শার্ট। এখন বাংলাদেশে কিন্তু বেশিরভাগ টি শার্ট যাচ্ছে, দ্যাটস ট্রু। টি শার্ট যাচ্ছে কি কোয়ালিটি টি শার্ট থেকে, তারা অনেক সময় ওই যায় স্টক লট থেকে নিয়ে যায়। আমি সেখানে বললাম আমাদের উদ্যোগ থাকতে হবে। এটা না ডিউটি ফ্রি অ্যাক্সেস দিলে যে আমার মাল যাবে এমন কোনো কথা না। আমি যদি সেখানে মার্কেটে না যাই তাহলে হবে কিভাবে? এই জন্য আমাদের যে রেসপন্সিবল অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন ধরেন বিজিএম-এর কথা উনি বললেন, আই মাস্ট সে দ্যাট আওয়ার ইপিবি ইজ অলসো রেসপন্সিবল ফর দ্যাট। এক্সপোর্ট প্রমোশনের জন্য আজকে আপনাকে শুধু রেফারেন্স দিচ্ছি মার্ট্রেড, মালয়েশিয়ান এক্সটার্নাল ট্রেডের জন্য যে অর্গানাইজেশনটা আছে মার্ট্রেড, যেটা ইপিবির আমাদের কাউন্টার পার্ট, তারা আজকে এই মেলার জন্য যে ইন্টারেস্ট শো করলো, নিজেরা আসলো, অর্গানাইজেশন থেকে লোক আসলো, এতগুলো স্টল নিয়ে আসলো, এবং প্রায় 80 জন লোক এখানে ডেলিগেশন হিসেবে আসলো। এই যে উদ্যোগ, সেখান থেকে বসে 7 থেকে 8 হাজার ইমেল ছেড়ে যায় আমাদের ইম্পোর্টারদের কাছে। এই যে উদ্যোগ,
অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে টেলিভিশনে আর রেডিওতে, মানে পত্রিকাতে। এই যে উদ্যোগটা নিয়েছে, তারা যে সিরিয়াসলি উদ্যোগটা নিল, সেটার জন্য আমরা তাদের থেকে কিছু শিখতে হবে। Absolutely. আমরা বিষয়টা হলো যে আমি একটা জিনিস বলতে চাই, আমরা হয়তো অনেক কিছু জানি না, কিন্তু আমরা শিখতেও চাই না। আজকে মালয়েশিয়ার এক্সটার্নাল ট্রেড মার্ট্রেডে ইপিবি থেকে বহু লোক ইতিমধ্যেই সকালের লোকের উপরে ট্রেনিং দিয়ে এসছেন। সেই ট্রেনিং এর আজ পর্যন্ত কোনো কাজে লেগেছে কিনা ইপিবিতে আমি জানি না। ধন্যবাদ জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আপনার সাথে আবার কথা বলবো। জি, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতছিলে। আজ আমরা আলোচনা করছি শোকেস মালয়েশিয়া নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। জনাব নুরুল ইসলাম, জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আর একবার। জনাব নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আমি প্রশ্ন রেখেছিলাম জনাব মোয়াজ্জেমকে যে যেমন মালয়েশিয়ার পণ্য এবং সেবা নিয়ে বাংলাদেশে যে মেলাগুলো হচ্ছে, এই জাতীয় কোনো মেলা আসলে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া আমরা করতে পারছি না, বাধাটা কোথায়? কারণ আমরা কেন জানি মনে হচ্ছে যে আমরা শুধু মালয়েশিয়ার বাজার পরিণত হচ্ছি, আমরা কি সেখানে যেতে পারছি কিনা? করতে পারছি বলে ভুল হবে। আমরা বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার এই মেলাগুলো আয়োজন করে। বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার কিন্তু এই পর্যন্ত 3টা মেলা এখানে করেছে, 3টা মেলা ওখানে করেছে। আমরা যখন ওখানে মেলা করি ওটাকে বলা হয় শোকেস বাংলাদেশ। সাকসেসফুলি আমরা 3টা মেলা করেছি। আমাদের এখানে আমরা এখান থেকে আমাদের বেশ কিছু কোম্পানি ওখানে গেছে। আমরা ইনভেস্টমেন্ট অপরচুনিটির উপর বেশ কয়েকটা সেমিনার করেছি। উনি কদিন আগে সেমিনার করেছেন, তার আগে আমি একটা বড় সেমিনার করে এসেছিলাম, মার্ট ট্রেড অ্যারেঞ্জ করেছিলাম। করা হচ্ছে না বললে ভুল হবে, কিন্তু আমি মনে করি শুধু বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার, বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার কিন্তু খুব বড় চেম্বার না, স্মল একটা চেম্বার। আমরা কয়জন মিলে কাজটা করেছি এবং আপনাদের আলোচনার কারণে, আমাদের কারণে হয়তো এটাকে অনেক বড় করে আমরা দেখাতে পেরেছি। আমাদের স্ট্রেংথ কিন্তু অত বেশি না যে আমরা একেবারে সরকারের বিকল্প ভূমিকা বা বিজেপির মতো কাজ করতে পারবো, ইপিপির মতো কাজ করতে পারবো, বাট আমরা কিন্তু 3টা মেলা অলরেডি করেছি। আমাদের এখানে গত 6 বছর ধরে আমাদের এই মেলাগুলো উনি ইনফ্যাক্ট ফার্স্ট শুরু করেছেন, আমি ক্যারি ফরওয়ার্ড করেছি। আমরা যখন এখান থেকে যাই তখন ওটাকে বলি শোকেস বাংলাদেশ, গত বছর ওখানে করেছি। আর ওরা যখন এখানে আসে তখন শোকেস মালয়েশিয়া হয়, অর্থাৎ এই বছর এখানে, আগামী বছর হবে ওখানে। এটা হচ্ছে এবং সাকসেসফুলি হচ্ছে। এবং বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার কাজ শুরু করার পর থেকে ট্রেড গ্যাপটা অনেক হলেও আগে ছিল কাপল অফ মিলিয়নস, এখন কিন্তু 200 মিলিয়নসের কাছাকাছি চলে গেছে। আমি যে কথা নিয়ে বারবার যুক্ত দেবো যে ইন্ডিভিজুয়াল চেম্বারগুলো উদ্যোগ থাকতে হবে, কিন্তু সরকার এবং বড় চেম্বারগুলো যেমন এফবিসিসিআই কি করছে, বিজিএমই কি করছে, আপনার যদি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি আমাদের গ্রো করছে, ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আসলে কি করছে, বিকেএমইএ কি করছে, অর্থাৎ সক্ষমতার জায়গাগুলো যেমন সিরামিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন কি করছে। আমাদের এখানে একটা বড় পটেনশিয়াল জায়গা হচ্ছে যে ব্যাটারি। আমাদের কিন্তু ব্যাটারির একটা পটেনশিয়াল মার্কেট মালয়েশিয়াতে, কিন্তু অ্যান্টি ডাম্পিং বলেন বা ডিউটি ফ্রি অ্যাক্সেসের কারণে আমরা খুব ভালো করতে পারছি না। আপনার রহিম আফরোজ আমার সাথে পার্সোনালি অনেক মুভ করেছে, আমি চেষ্টা করেছি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু শুধু বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার করলেন, সরকারকে, ইপিবিকে এবং বড় বড় অ্যাসোসিয়েশনগুলোকে কাজ করতে হবে। আমি আবার ঘুরে ফিরে একটা জায়গায় আসি, বাংলাদেশের এই মুহূর্তে এক্সপোর্টের সবচেয়ে বড় সক্ষমতার জায়গা হচ্ছে অ্যাপারেল অ্যান্ড ক্লথিং ইন্ডাস্ট্রি, এবং ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছে 3 বছর। সেই ডিউটি ফ্রি অ্যাক্সেসটাকে কাজে লাগানোর জন্য আমার সংগঠন অর্থাৎ বিজিএমই বা বিকেএমই কি করেছে, কি করা উচিত ছিল, ইপিবি কি করেছে। হ্যাঁ, ইপিবি বলবে আমাদের উদ্যোগের কারণে ডিউটি ফ্রি অ্যাক্সেস হয়েছে, ইপিবি যে গভর্নমেন্ট উইং, এবং গভর্নমেন্ট যদি কাজ না করতো তাহলে ডিউটি ফ্রি অ্যাক্সেস হতো না। করার পরে আসলে আমরা সুযোগটা কিনে আছি, যে কারণে আমি আজকে এই আলোচনার মাধ্যমে বলছি, হ্যাঁ, বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বারের দায়িত্ব অনেক, যেহেতু আমরা জয়েন্ট চেম্বার, উই হ্যাভ বিন ডুইং ইট অ্যান্ড উই হ্যাভ বিন ট্রাইং। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের যে প্রোডাক্ট স্ট্রেংথ গুলো আছে, যেমন আমি আবার বলবো যে গার্মেন্টস আমাদের স্ট্রেংথ, আমাদের সিরামিক ইন্ডাস্ট্রিজ একটা ভালো স্ট্রেংথ, ফার্মাসিউটিক্যালস আমাদের স্ট্রেংথ, প্লাস্টিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন কিন্তু কাজটা করতে পারে, কারণ প্লাস্টিকে আমরা কিন্তু এক্সট্রিমলি গুড। আপনারা কিন্তু মানে অনেকে আমরা জানি না যে আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্ট্রাকচার কোথায়। বাংলাদেশে কিন্তু এখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশের প্লাস্টিক অনেক দেশে যাচ্ছে। আমি কদিন আগে ইংল্যান্ডে দেখে এসেছি, আর দুবাইতে দেখে ছোট ছোট টেবিল যেখানে বসে নামাজ পড়ে বা মানুষ ঘরের কাজ করে, সেগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ আমি দেখে এসেছি। এই সংগঠনগুলো যদি কাজ করে তাহলে যেসব দেশে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছি, মালয়েশিয়া, নট অনলি মালয়েশিয়া, তাহলে আমাদের কাজগুলো অনেক বেশি হবে। আপনি দেখেন বিদেশি কোম্পানিগুলো তাদের প্রোডাক্টকে মার্কেট করার জন্য কিন্তু ফেরি করে, আর আমরা কিন্তু কি করছি, আমরা গুলশান বনানী উত্তরায় বসে আছি, বায়ার এসে আমাকে নক করবে, আমি বিক্রি করবো। ধন্যবাদ। জনাব মোয়াজ্জেম হোসেন, যখন শোকেস বাংলাদেশ হলো মালয়েশিয়া, যেটা গত বছর হয়েছে বা বিভিন্ন সময় যেটা হয়েছে, এর
ইমিডিয়েট পরে রিয়াকশন কি, অর্থাৎ আমি বলছি বিজনেস ইমপ্লিকেশন কি হয়েছিল, সেই ধরনের কোনো অ্যাসেসমেন্ট কি আসলে আপনারা করেছেন কি? ইয়েস, অবভিয়াসলি অ্যাসেসমেন্ট আছে। আমি আপনাকে জাস্ট তথ্য, উনি যেটা বললেন যে আমরা মেলাগুলো করি, হ্যাঁ আমরা 3টে মেলা করেছি বাংলাদেশ মালয়েশিয়ার মেলা ছাড়াও। আমরা অনেক ডেলিগেশন নিয়ে গেছি, আমরা অনেক সময় সেমিনার সিম্পোজিয়াম করেছি সেখানে অনেকগুলো মালয়েশিয়াতে। আচ্ছা, অ্যাওয়ারনেস আমাদের কাছ থেকে উই হ্যাভ টু ডেভেলপ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা, এবং তারই ফলশ্রুতিতে আপনি যদি গত 10 বছরের স্ট্যাটিস্টিক্স অফ দি এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ টু মালয়েশিয়া যদি হিসাব করেন, হ্যাঁ। এভারেজ গ্রোথ ইজ 20 থেকে 22%, এভারেজ গ্রোথ। সেই আনুপাতিক হারে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এভারেজ গ্রোথ তা না, এভারেজ গ্রোথ লেস দেন 12% or 13%। আচ্ছা, এখন মালয়েশিয়া থেকে যখন পাম অয়েল এসে যায়, যখন পেট্রোলিয়াম প্রোডাক্ট এসে যায়, তখন ভলিউমটা বিগ, ভলিউমটা পিক হয়ে যায়। কিন্তু অন্য প্রোডাক্টগুলো যদি ক্যালকুলেট করেন আপনি, সেখানে কিন্তু এক্সপানশন খুব একটা বেশি নেই। আমাদের এখন কিন্তু মূল উদ্দেশ্য, আমরা কিন্তু ওদের প্রোডাক্ট মার্কেটিং করার থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো ওদের প্রোডাকশন প্ল্যান্টগুলোকে বাংলাদেশে আনা। এই যে রিলোকেশন অফ দি ইন্ডাস্ট্রি, আমরা সেই চেষ্টাই করতেছি এবং সেটার জন্য কাজ করছি। এবং এই মেলাতে যারা এসছে অনেকেই শোন ইন্টারেস্ট রিলোকেশন অফ দেয়ার ইন্ডাস্ট্রিজ। দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, আই মাস্ট সে। আসলে Absolutely. আমাদের এই পর্যায়ে বাংলাদেশের এখন এই পর্যায়ে আমাদের কি কাজ করে, আমাদের কিন্তু অনেক কিছু আছে এখন, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের ফান্ড ইজ নট অলসো দি প্রবলেম। আমাদের আপনি যদি পাওয়ার সেক্টরে আমরা মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছি, তাহলে আমাদের এখন সুযোগটা আছে টু গো ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কিন্তু সেটার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সরকারের এখন মূল বিষয়টা হলো যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কিছুদিন পর্যন্ত কিছু কমতি দেখা যাচ্ছে, কেন জানেন? সেটা হলো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কারণে হঠাৎ থমকে গেল, আবার এখন শুরু হওয়ার সময় আবার যদি একটা এখন হয়তো একটা লাল সিচুয়েশন মনে করছেন অনেকে হয়তো, বাট আমি মনে করি যে এগুলো বাংলাদেশের এন্টারপ্রিনারদের জন্য খুব একটা বড় কিছু নয়। আমাদের খালি ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দেন আর জায়গার ব্যবস্থাটা করে দেন। বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা ইজ রেডি টু সেট আপ অ্যান ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। ধন্যবাদ জনাব মোয়াজ্জেম হোসেন। সৈয়দ নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, জনাব মোয়াজ্জেম হোসেন বলছিলেন যে চেম্বারের মূল লক্ষ্য হচ্ছে মালয়েশিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে তারা ফ্যাক্টরি রিলোকেট করে। এই ফ্যাক্টরি রিলোকেশনের ক্ষেত্রে কোন কোন ইন্ডাস্ট্রি মালয়েশিয়াতে আসতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, আপনারা দেখেন ইলেকট্রনিক অ্যাসেম্বলিং প্ল্যান্টগুলো, স্পেশালি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেমন মনে করেন এয়ার কন্ডিশন অ্যাসেম্বলিং প্ল্যান্ট হতে পারে, অটোমোবাইলের কাজ করে। আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ওদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু মালয়েশিয়া ওয়ার্ল্ডে লিড করছিল বিকজ অফ দ্য লেবার, তাদের অনেক কষ্ট হয়েছে। দেখেন মুভ তাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। শুধু আমি একটা হিসাব করে দেখেছি যে আপনি জানেন যে এসি কোম্পানিগুলো, ফ্রিজ কোম্পানিগুলো, টেলিভিশন কোম্পানিগুলো, জাপানিজ কোম্পানিগুলো, তারা প্রথম তাইওয়ান গেল, তাইওয়ান থেকে কোরিয়া গেল, কোরিয়া থেকে মালয়েশিয়াতে এসে মানে এখন চায়নায় মুভ করছে। আপনি লেটস সে জেনারেলের কথা বলেন, আমি এরকম একটা কোম্পানির সাথে কাজ করছিলাম, দে আর ইন্টারেস্টেড টু রিলোকেট দেয়ার প্রজেক্ট ইন বাংলাদেশ, এটা এয়ার কন্ডিশন অ্যাসেম্বলিং প্ল্যান্ট। তো ওদের জন্য এসে দেখলাম সবচেয়ে বড় সমস্যা তারা ডায়াগনোজ করলো, সেটা হচ্ছে আমাদের যে ল্যান্ড, কস্ট অফ পাওয়ার ল্যান্ড। এটা কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা অনেক স্বপ্ন দিকে অনেক কথা বলি, বাট রিয়েলিটির পয়েন্ট অফ ভিউ দেখে আপনি যদি এয়ার কন্ডিশন প্ল্যান্ট যদি রিলোকেট বাংলাদেশে করতে চান, আপনাকে মিনিমাম 5 বিঘা জমি লাগবে। এই 5 বিঘা জমি অবশ্যই ঢাকা শহর বা চিটাগং আশেপাশে কোথাও হবে, এবং 5 বিঘার জমির যেই দাম সেটা হচ্ছে প্ল্যান্ট কস্টের চেয়ে অনেক বেশি দাম। আমি যখন তাদেরকে নিয়ে আসলাম, তারা বললো ভাই I'm very much happy to see your land. আমার একটা ল্যান্ড আছে ঢাকায়, যখন দাম শুনলো তখন হয়তো you are offering it is 3 times higher than my planned cost. নুরুল ইসলাম, আমরা শেষ করতে হচ্ছে। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে পারলাম না, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করবো আপনার সাথে। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।